বাংলাদেশের স্কুল এবং কলেজ লেভেলে যে প্যারাগ্রাফের বইগুলো আছে বা এসে রাইটিং এর বইগুলো আছে, এখান থেকে এখন এই লাইনটা কেন সরে না যায়, আই ওয়ান্ট টু বি এ ডক্টর? You guys will be giving the vote for the very first time. নতুন সরকারের কাছে তোমাদের টপ মোস্ট হাইয়েস্ট আশাটা কি? চাকরি নাকি উচ্চশিক্ষা? আমি এখানে উচ্চশিক্ষা না বলে বলবো যে কোয়ালিটি এডুকেশন, বিকজ কোয়ালিটি এডুকেশন ইনক্লুডস স্কিল বেসড এডুকেশন। রাইট। চাকরি কিংবা উচ্চশিক্ষা আসলে একটা পার্ট সরকারের কাছে এক্সপেকটেশন, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা উচিত প্রাথমিক শিক্ষার জায়গাটা নিয়ে। আমি এমন অনেক শিক্ষককে চিনি যারা স্কুলে পড়িয়ে তারপরে গিয়ে কৃষি কাজ করেন, অথবা সকালবেলা মাঠে কাজ করে এসে তারপরে তিনি ক্লাসে আসেন। আমাদের দেশে দেখা যায় প্রতি বছর 22 লাখ থেকে 24 লাখ গ্র্যাজুয়েট হচ্ছে, বাট চাকরি কিন্তু সবাই পাচ্ছে না। আমরা ডেইলি স্টারের একটা রিপোর্টে দেখেছি যে 3 জনের মধ্যে 1 জন থাকছে সেখানে জবলেস। ধরুন পড়াশোনা করা অবস্থায়, এটা আমাদের বাবা মাদেরও দোষ আছে, এটা আমি অন ক্যামেরাতেই বলছি, আমার বাবা হয়তো দেখবেন। বাবা, পড়াশোনা করতে গেলে কোনো কাজ করা উচিত, আমার কাছে মনে হয় এইটা ডিফারেন্টলি চিন্তা করা উচিত। সম অধিকারের ভিত্তিতে সবাই একসাথে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুন্দর শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে আমরা যেন বসবাস করতে পারি, এই রকমের একটা আশা থেকেই আমার ভোটটা দেওয়া এবার। সামনে ইলেকশন আসছে, আর চাকরি নিয়ে টেনশনটা এখন শুধু আলাপ না, ইট হ্যাজ বিকাম আ হার্ড রিয়ালিটি ফর দ্য ইউথ অফ দ্য কান্ট্রি। যে কারণে উই আর গোয়িং টু ডিসকাস দিস টপিক উইথ দ্য ইউথ টু সি ওরা নতুন চাকরির বাজারকে কিভাবে দেখছে আর নতুন সরকারের কাছে তাদের দাবিটা কি। সো বেশি দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ডিসকাশন। বাট ফার্স্ট লেটস গেট টু নো আওয়ার পার্টিসিপেন্টস টুডে। সো তোমরা তো নতুন ভোটার্স, রাইট? Yes. ওকে, সো এই আনসারের আগে আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ গাইজ ডু অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম। আমি সিফাত আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ফ্রেশ গ্র্যাজুয়েট। ওকে, মানি ম্যান। দিস ইজ অনিন্দিতা পল। কারেন্টলি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আমার মেজর মার্কেটিং, আর আমি হচ্ছে এখন 4th ইয়ারে আছি। ক্রিয়েটিভ অ্যান্ড মানি, বুঝতে পারছি। তারপর আমি মোহাম্মদ খসরু, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, মার্কেটিং মেজর। পাশাপাশি আমি এক্সিলেন্স বাংলাদেশে কাজ করছি অ্যাজ আ ডেপুটি লিড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। এর পাশাপাশি আমার যখন খুবই ইচ্ছা করে তখন পত্রিকায় কলাম লেখার চেষ্টা করি। সো ইউ আর আ কর্পোরেট ব্রো দেন, ঠিক আছে। ওকে, তো সবার আগে প্রশ্ন যেটা ছিল, তোমরা তো সবাই ফার্স্ট ভোটার্স, কি মনে হয় এবার কি ভোট দিবা তোমরা? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আচ্ছা, মানে আমার একটা সময় পর্যন্ত মনে হয়েছে খুবই আগ্রহের জায়গা থেকে আমি চেয়েছি যে এতদিন আগে বাড়িতে যাব, এইভাবে ভোট দিব, এতজনকে সাথে নিয়ে ভোট দিব। এই মুহূর্তে এসে আমার কাছে আগ্রহটা হারিয়ে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে যাব না। ওকে, আই এম গোইং টু আস্ক ইউ ওয়াই, বাট ফার্স্ট আমি ওদের আনসার জানতে চাচ্ছি। হোয়াট অ্যাবাউট ইউ? আমি দিব, আমি খুবই অপটিমিস্টিক মানুষ, তো আমি দিব। ওকে, আপু? আমি খুব বেশি অপটিমিস্টিক না হলেও আমি ভোট দিব এই কারণে, বিকজ আমি মনে করি এটা আমার একটা অধিকার। সো আমি চাই না যে আমার অধিকারটা ছেড়ে দিতে। সো আমি এই থটে ভোট দিব, অ্যান্ড আমি যেহেতু ঢাকার ভোটার, আমি থাকিও ঢাকায়, সো আই গেস আমি ভোট দিব। সো তোমাদের কি মনে হয়, আ সিঙ্গেল ভোট ক্যান ইট অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য ফিউচার অফ বাংলাদেশ? হ্যাঁ, আমার কাছে মনে হয়, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো সেই জায়গা থেকে আমরা যারা আসলে অ্যাপলিটিক্যাল জায়গা থেকে আসতেছি, প্রতিটা দলেরই একটা ভোট ব্যাংক আছে, অ্যান্ড তারা সার্টেন মানুষকে ভালো হোক খারাপ হোক ভোট দেবে। আমাদের মতো মানুষ যারা আছে, যারা হচ্ছে অ্যাপলিটিক্যাল, তারা পুরো ব্যাপারটা দেখতেছে, কে কিরকম ম্যানিফেস্টো দিতেছে, কে কোনটা করতে চায়, কিভাবে তারা অ্যাপ্রোচ করতেছে, এই সবের ভিত্তিতে কিন্তু গিয়ে তারা ভোটগুলা দিবে। তো এই মূলত চেঞ্জ মেকাররা এরাই হয়, কারণ এই যাদের প্রতি এদের সমর্থনটা বেশি থাকে তারাই হচ্ছে আলটিমেটলি জয়ী হয়। সেই দিক থেকে আমার ভোটটা আমি খুবই ভ্যালুয়েবল মনে করি, আর এর জন্যই আমি ভোটটা দিব। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? আমি সিঙ্গেল ভোট চেঞ্জ করতে পারে
বলে আমি মনে করি না, বাট আমি যদি ভোটই না দেই তাহলে তো ওই পরিবর্তনটাই শুরু হবে না। আমি মনে করি ভোট আমার কাছে পরিবর্তন করার একটা টুল বা আমার অবস্থান জানানোর একটা টুল। সো আমি যদি ভোট নাই দেই, আমি যদি ভোট দেই চেঞ্জ যে হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। তবে আমি যদি ভোটই না দেই তাহলে তো ওই চেঞ্জ না হওয়ার অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না। সো আমি মনে করি ভোট দিলে চেঞ্জ করার অপরচুনিটি হয়তো ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই আমি মনে করি আমি ভোট দিব এবং ভোট হয়তো চেঞ্জ করতে পারে আলটিমেট ডিসিশনটাকে। ওকে, সো তোমার ক্ষেত্রে ইটস গোইং টু বি আ টু পার্টার কোশ্চেন। I ফার্স্ট have the হচ্ছে, justification. হ্যাঁ আই নো, ফার্স্টে হোয়াট ডু ইউ থিঙ্ক, ক্যান ইট চেঞ্জ দ্য ফিউচার অফ বাংলাদেশ? এটা আমরা হাইপোথেটিক্যালি ধরে নিতে পারি যে হতে পারে, আচ্ছা, হবে কিনা কেউ কিন্তু একটাবারও ওইভাবে করে বলছি না, ওকে, কারণ এটা গত অনেকগুলো বছরের একটা এক্সপেরিয়েন্স আমাকে হাইপোথেটিক্যালি ধরে নিতে হেল্প করতেছে। ওকে, ফেয়ার। দ্য কোয়েশ্চেন ইজ, আমি যখন ভোট দিচ্ছি কোনো না কোনো একটা দলের সাইডে দিচ্ছি, কোনো না কোনো একটা পলিটিক্যাল পার্টিকেই তো দিতে হবে। কাকে দিব? আমার আইডিওলজি তার সাথে কি ম্যাচ করছে, বা সে যা বলছে ওইটা কি পজিটিভ, ভ্যালু অ্যাডেড? পজিটিভ কথা তো সবাই বলছে, ইশতেহার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই দিচ্ছে। আমি মেকানিজমগুলো খোঁজার চেষ্টা করি, যে ফর এক্সাম্পল বিএনপি বলছে যে কৃষি কার্ড দিবে, এই কার্ড দেয়ার এগেইনস্টে যে টাকাটা লাগবে এটা কই থেকে আসবে, আচ্ছা, এটা আমার প্রশ্ন। হুম, সেকেন্ডলি আমি জামাতের একটা ইশতেহারের কথাও বলি, আমরা ওটা নিয়ে কথা বলছিলাম যে মেয়েদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে উনি গতকালকেই বলেছেন কোন একটি জনসভায় যে বাকি টাকাটা গভর্নমেন্ট দিবে। গভর্নমেন্ট কই থেকে টাকা দিবে? ফেয়ার কোশ্চেন। গভর্নমেন্ট কি মানে যে প্রধানমন্ত্রী উনি কি নিজের ব্যবসার টাকা এনে দিবেন আমাকে? না তো। তাহলে আমি যখন একটি পণ্য কিনতে যাচ্ছি বাজারে, আমাকে অবশ্যই ওখানে কিছু ভ্যাট বৃদ্ধি করে দিবে, অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে বাস ভাড়া 5 টাকার জায়গায় 6 টাকা দিতে বলবে। সো মানে আপনি যদি সমতার কথা বলেন, এবং এটা নারীরাও একমতই হবেন যে সে কাজ করেই আর্ন করতে চায়, কাজ না করলে করতেই চায় না, তাই না? সো আমি যদি পুরুষ হয়ে যদি ধরে নেই, আমি আমার জায়গাটা যদি বলার চেষ্টা করি যে আমার স্ত্রী যদি মা হয়ে মাতৃকালীন ছুটি পান, ওই ফ্যামিলিতে কিন্তু কন্ট্রিবিউশন আমারও থাকবে, মানে এখনকার কনটেক্সটে বলছি। দেন আমি কি বলতে পারি না যে আমারও ওয়ার্কিং আওয়ার 2 ঘন্টা কমানো উচিত, অবশ্যই। যাতে করে ফ্যামিলিতে আমিও কন্ট্রিবিউট করতে পারি, আমার ওয়াইফ তো একা কাজ করতে নাও পারে। দেন হোয়াট ইজ মাই অ্যান্সার? তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে, একদম আমি যদি এক্সপ্লেনেশন করেই বলি, যে আমার কাছে এনসিপিকে বেশ ভালো মনে হচ্ছিল, কিন্তু আইডিওলজিক্যালি জামাতের সাথে অ্যালাই হওয়ার পর থেকে আমার কাছে ওই আগ্রহটা হারায় গেছে। এই কারণে ওয়ান লাইনার যদি দেই, সেটা হচ্ছে আমার ধারণা কোনো না কোনো একটা সময় মানে এনসিপির রোলটা টু সাম এক্সটেন্ট এমন একটা দলের রোলে পরিণত হতে পারে যেটা জামাত ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারবে না, রাদার দ্যান এনসিপির ভোট অনেক কমে যাওয়ার সম্ভাবনা এই জামাতের সাথে অ্যালাইনমেন্টে যাওয়ার কারণে। রাদার ওরা একা থাকলে আমার কাছে মনে হয় আমাদের তরুণ ভোটারদেরকে অনেক বেশি টানতে পারতো। ওকে, যেহেতু ইউ গাইজ উইল বি গিভিং দ্য ভোট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, নতুন সরকারের কাছে তোমাদের টপ মোস্ট হাইয়েস্ট আশাটা কি? চাকরি নাকি উচ্চশিক্ষা? এটা আমি বলবো চাকরি। কারণ আমাদের এই রিফরমেশনটা বা রেভলিউশনটা এটার শুরুই কিন্তু চাকরির জন্যই। আমরা দেখতে পারি যে কোটা নিয়েই আমাদের সেই আন্দোলনটা, আর এই আন্দোলনটার মূলত যেই জায়গাতে যাই এক্সিলারেট করে সেটা হচ্ছে পিএসসি থেকে আমরা যখন শুনি যে প্রশ্ন ফাঁস হয়ে অনেক মানুষজন তারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে তারা বিসিএস ক্যাডার হচ্ছে। We all know the history. হ্যাঁ, we all know the history. তো এইটার ইয়েতে যেই প্রবলেমটা আমরা মানে আমাদের কাছে যেটা মনে হয় যে আমার কাছে চাকরি নাই, বাজার প্রতিনিয়ত বুম করতেছে, ইনফ্লেশন বাড়তেছে, আমার খরচ হইতেছে বেশি, আমি তো কামাই করতে পারতেছি না, আমি কিভাবে হচ্ছে আমার সংসার চালাবো বা আমার যেই খরচাদি আছে এইগুলা চালাবো। তো ফিউচারের কথা চিন্তা করে আমরা হচ্ছে কর্মসংস্থানের এই ক্রেভিংসটা থেকেই মূলত এই রকমের একটা অবস্থাতে আসা আমাদের। আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে চাকরি আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি এখানে উচ্চশিক্ষা না বলে বলবো যে কোয়ালিটি এডুকেশন, বিকজ কোয়ালিটি এডুকেশন ইনক্লুডস স্কিল বেসড এডুকেশন। রাইট।
উচ্চশিক্ষা আসলে সবাই পিএইচডি করতে যায় না, সবাই রিসার্চার হয় না, বা সবাই উচ্চশিক্ষা সবার দরকার নাই। আমি যদি চায়না বেস চীনের এডুকেশনের কথা বলি, ওদের এডুকেশন সিস্টেমে আমরা অনেক কিছু দেখতে পাই যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে ব্যাপারটা, এটা অনেক বেশি থাকে। ওদের যে লোকাল ইন্ডাস্ট্রিগুলো আছে সেটা দেখা যাচ্ছে ওদের ইউনিভার্সিটি বা স্কুল কলেজের সাথে কোলাব করে তাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে, যেটা আমাদের দেশে এই অপরচুনিটিটা খুবই কম, খুবই রেয়ারলি। আমাদের এই ইন্ডাস্ট্রি ভিজিটের ব্যাপার বা হ্যান্ডস অন ট্রেনিংয়ের যে ব্যাপার বা ইন্টার্নশিপের ব্যাপার, এটা কিন্তু খুব কম। আমরা দেখা যাচ্ছে যে অ্যাজ এ বিবিএ আন্ডার গ্রাজুয়েট আমরা বিবিএ শেষে একটা ইন্টার্নশিপ করছি, ইভেন সবাই কিন্তু সেটা করার অপরচুনিটি পাচ্ছে ওটা। সো দেখা যাচ্ছে যে যতগুলা কর্মক্ষেত্র আছে তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু আমাদের গ্র্যাজুয়েট প্রডিউস হচ্ছে, বাট তাদেরকে কিন্তু ওই চাকরি দেওয়াটা পসিবল হচ্ছে না। যত পরিমাণে গ্র্যাজুয়েট প্রডিউস হচ্ছে তত পরিমাণে চাকরি দেওয়া পসিবল হচ্ছে না। সো আমি মনে করি আমার হচ্ছে আমি চাকরি এবং উচ্চশিক্ষার পাশাপাশি কোয়ালিটি এডুকেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, স্কিল বেসড এডুকেশনটাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ কোয়ালিটি এডুকেশন ছাড়া আসলে চাকরি পসিবল না। কারণ আমাদের যে স্কিলটা থাকছে এটা আসলে জব মার্কেটের সাথে ম্যাচ হয় না অনেক সময়। অনেক সময় বেশি স্কিলড একটা পার্সন, তার জব মার্কেট যতটা চাচ্ছে, জব মার্কেটের যতটা ডিমান্ড, অনেক সময় দেখা যায় সে ওভার স্কিলড, অনেক সময় দেখা যায় সে ওই স্কিলের সাথে তাকে ম্যাচ করতে পারছে না, বিকজ তার ওই পর্যাপ্ত স্কিলটা তার কাছে নেই, হোক সেটা কমিউনিকেশন স্কিল, হোক সেটা টেকনিক্যাল স্কিল, যে কোনো ধরনের স্কিল। সো আই গেস কোয়ালিটি এডুকেশনের উপর বেশি ফোকাস করা উচিত, সো দ্যাট চাকরির পাশাপাশি যেন এন্টারপ্রেনারশিপ বেশি করে ক্রিয়েট হয়। সো দ্যাটস ফ্রম মাই পয়েন্টস অফ ভিউ। থ্যাংক ইউ। প্রথম কোশ্চেনের রেসপন্স হচ্ছে সরকারের কাছে আমার আসলে প্রত্যাশা থাকবে ঢাকাকে ডিসেন্ট্রালাইজড করা। মানে আমি ইশতেহারে এটা খুব খুঁজছিলাম, এটা আজকে পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি কখনোই বলে নাই যে 8টা বিভাগ 8টা কাজের জন্য হাব হবে। ওয়াই ডু ইউ থিঙ্ক বলা হয় নাই এটা? মানে সবাই বলছে, সাধারণ জনগণও এটা চাচ্ছে যে ডিসেন্ট্রালাইজড হোক। কেউ তো নিজের বাড়ি ছেড়ে অন্য শহরে যেতে চায় না। তো যেহেতু সাধারণ জনগণ এটা চেয়ে আসছে, নট অনলি রিসেন্টলি, এটা মানে অলমোস্ট এক যুগ হয়ে গেছে, রাইট, চাচ্ছে যে, তো এখনো পলিটিক্যাল পার্টিসরা এটাকে রিয়েল কনসিডারেশনে আনছে না কেন? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কারণ আমার কাছে মনে হয় এটা সাইকোলজিক্যাল ব্যাপার। ঢাকা সেন্ট্রাল অফ বাংলাদেশ, এইখানকার মধ্যেই সব থাকতে হবে, দ্য ঢাকা ড্রিম। রাইট। মানে এখানে তো মানুষের সময় নষ্ট হচ্ছে, অনেক সময় নষ্ট হচ্ছে। রাইট, আপনি বলতে পারেন আমি গাড়িতে যেতে যেতে জিকে পড়ি, সো আমি সময়টাকে ফ্রুটফুলি কাজে লাগাচ্ছি। কতজন পড়ে? আমি তো নাও পড়তে পারি। আমি যদি ড্রাইভ করি তখন আমি কিভাবে পড়বো? সেকেন্ডলি, চাকরি কিংবা উচ্চশিক্ষা আসলে একটা পার্ট সরকারের কাছে এক্সপেকটেশন, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা উচিত প্রাথমিক শিক্ষার জায়গাটা নিয়ে। ঢাকাকে দিয়ে এটা চিন্তা করলে হবে না, যেহেতু আমি একেবারেই গ্রামের ছেলে। সো আমি দেখেছি প্রাথমিক শিক্ষার অবস্থা, প্রাথমিক শিক্ষকদের অবস্থা কি পরিমাণ নাজেহাল, আসলে খুবই ভয়াবহ অবস্থা। আমি এমন অনেক শিক্ষককে চিনি যারা স্কুলে পড়িয়ে তারপরে গিয়ে কৃষি কাজ করেন, অথবা সকালবেলা মাঠে কাজ করে এসে তারপরে তিনি ক্লাসে আসেন। আপনি ওই শিক্ষকের পার্সপেক্টিভ থেকেই চিন্তা করেন যে উনি কতটুকু পড়ানোর ইচ্ছা নিয়ে পুরোটা সারাদিন কাজ করতে পারবে। মানে সম্ভব না তো এটা। অনেকগুলো দেশ আছে, অনেকগুলো জায়গা আছে যেখানে আসলে প্রাথমিক শিক্ষকদেরকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে এমপি মন্ত্রীদের সমান সম্মান দেওয়া হয়। এগুলো জাপান, জার্মানি, চায়না, তো সব জায়গাগুলো। রাইট রাইট। কি জাপানে তো বাচ্চাদেরকে দিয়ে নিজের স্কুল ক্লাসরুম ক্লিনও করানো হয়, বাট এই পার্সপেক্টিভটা আবার অন্যান্য দেশ, আমাদের নিজের দেশেই খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি এই মেন্টালিটিটা বুঝি না। এটার কারণ আছে, মানে আমরা কাজকে অনেক ছোট করে দেখার চেষ্টা করি। রাইট। ধরুন পড়াশোনা করা অবস্থায়, এটা আমাদের বাবা মাদেরও দোষ আছে, এটা আমি অন ক্যামেরাতেই বলছি, আমার বাবা হয়তো দেখবেন, বাবা পড়াশোনা করতে গেলে কোনো কাজ করা উচিত না। আমার কাছে মনে হয় এইটা ডিফারেন্টলি চিন্তা করা উচিত। ট্রু। একটা বয়সের পরে ছেলে মেয়েদেরকে মাসের খরচ দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো মনে হয় ট্রু। কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন আমার সম্পূর্ণ খরচ, মানে চা খাওয়া, আইসক্রিম খাওয়ার টাকা ছাড়া সব বাবা মাই খরচ করতেন। আমি যখন কলেজে আসলাম তখন প্রত্যেক মাসে আমাকে একটা ফিক্সড টাকা দেওয়া হচ্ছে যে এই টাকা দিয়ে তুমি সারা মাসের খরচ করবা এবং এই কাজগুলো করবা। আমি খুব ডিফারেন্টলি চিন্তা করেছি যে আমি কত টাকা আমার পেছনে মাসে খরচ করছি। এইটা যখন আমি খরচ করতে শুরু করেছি তখন বুঝতে পেরেছি, বাবা মা খরচ করার সময় বুঝি নাই। ওকে,
What do you have to say about this, you guys? আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, যেরকম বললেন যে আমাদের স্কুলে যে ক্লিনিং এর ব্যাপারটা এটা শেখানো হচ্ছে না, আমাদের স্কুলে খেলাধুলা শেখানো হচ্ছে না, সেলাই করা শেখানো হচ্ছে না, কিন্তু সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, Right. সবার পক্ষে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া পসিবল না। সো ওই পড়াশোনার পাশাপাশি আর কি কি তাদের শেখানো যায়। আমি যে স্কুলে পড়েছি, আমি ছোট থেকে 2টা স্কুলে পড়েছি, আমি নাম মেনশন করছি না, বাট একদম ছোট সময় যে স্কুলে আমি ছিলাম, আমার এলাকা, আমি যেহেতু মিরপুর 14-তে থাকি, ওই ফার্স্টে যে আমি স্কুলটাতে ছিলাম ওখানে শুধু পড়াশোনা এবং কোচিং, পড়াশোনার পরে তাদেরকে কোচিং করতে হবে এবং Right. পড়াশোনার বাইরে তার কোনো কিছু করা যাবে না। ইভেন কোনো খেলাধুলা life নাই। যেতে হলেও এক্স্যাক্টলি, এবং খেলাধুলা করতে যেতে হলেও আমাকে স্পেশাল পারমিশন আনতে হবে, আমার গার্ডিয়ানের সিগনেচার আনতে হবে ওই খেলাধুলায় পার্টিসিপেট করার জন্য, টিচারের থেকে পারমিশন নিতে হবে, অনেক কিছু ওখানে আর কি। তো ওইখানে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট, একটা বাচ্চার ওইখানে ইন্টারেস্ট কিন্তু অনেক কমে যাচ্ছে, এত কিছু করে আমাকে খেলাধুলায় পার্টিসিপেট করতে যেতে হবে। কিন্তু পরবর্তীতে আমি যে স্কুল থেকে মানে এসএসসি পাস করেছি, ওখানে দেখা যায় একটা বাচ্চাকে ছোট থেকে খেলাধুলা শেখানো হচ্ছে, তাকে ইনডোর গেমস শেখানো হচ্ছে, আউটডোর গেমস শেখানো হচ্ছে, তাকে সেলাইয়ের কাজ শেখানো হচ্ছে, তাকে ড্রয়িং অ্যান্ড পেন্টিং শেখানো হচ্ছে। নতুন ভাষা। এক্স্যাক্টলি। তো সে দেখা যাচ্ছে যে অনেকেই আছে অনেক সুন্দর ড্রয়িং করতে পারছে, অনেকে সেলাই করে পরবর্তীতে বিভিন্ন বুটিক্স দিচ্ছে বা বিভিন্ন ধরনের, তারা নিজেরাই হচ্ছে স্টার্ট আপ ক্রিয়েট করছে বা তারা নিজেরাই চাকরির সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরেকটা মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তো ওই স্কুলটার এই যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে পড়াশোনার পাশাপাশি সে যেন আরও অন্য কিছু করতে পারে, সেই অপরচুনিটিটা তাকে ক্রিয়েট করে দেওয়া। বাট ঢাকা শহরে এরকম কয়টা স্কুলে আছে? হাতে গোনা 1টা বা 2টা স্কুলের নাম হয়তো আমরা বলতে পারবো, কিন্তু এর বাইরে কিন্তু এই জিনিসটা বিভিন্ন স্কুলে নাই। শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাইরেও ভাইয়া যে বললেন প্রাইমারি এডুকেশনের ইমপ্রুভমেন্টের যে ব্যাপারটা, আমাদের ঢাকার বাইরে যে আমরা প্রাইমারি স্কুলগুলো দেখতেছি, দেখা যাচ্ছে যে ঠিকমতো ক্লাস হয় না অনেক সময়। বিভিন্ন সরকারি প্রাইমারি স্কুল যেগুলো আছে তাদের ঠিকমতো ক্লাসই হচ্ছে না, তাদের তো অন্য শিক্ষা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা তো দূরের কথা। সো এই বিষয়টায় আমার মনে হয় ফোকাস করা উচিত, যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা একাডেমিক লার্নিংয়ের বাইরেও এক্সট্রা আর কি কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায়, সো দ্যাট সে যেন পরবর্তীতে নিজেকে নিজে সাপোর্ট করার পাশাপাশি আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। I want to know your view now. আচ্ছা, তো আমার ক্ষেত্রেও মোটামুটি একই ভিউ, যে সোশ্যাল স্কিলগুলা কিন্তু আমরা ডেভেলপ করি না প্রাইমারি লেভেলে। আমরা শুধু হচ্ছে পড়াশোনা করি বা পড়াশোনার বাইরে আর কিছু করা যাবে না, এই ধরনের একটা পয়েন্ট অফ ভিউ থেকেই আসি। এটার ফলে যেই জিনিসটা হয় যে ওই মানুষগুলা ইন্টারাকশন করতে পারে না, তারা হয়তো বা কিছু কিছু জিনিস সম্পর্কে জানে, ওইগুলা ফ্লারিশ করতে পারে না। প্যারেন্টসরাও হচ্ছে পড়াশোনাটাকে সবসময় প্রায়োরিটি দেয়, যে তোমার রেজাল্ট সবসময় ভালো থাকতে হবে, তোমাকে জিপিএ 5 পাইতে হবে, তোমাকে বৃত্তি পাইতে হবে। কিন্তু এইগুলার বাইরেও যে আরো একটা লাইফ আছে, বা জব সেক্টরে যাইতে গেলে যে আসলে এইটার ভূমিকা গৌণ, এর বাইরেও আরো মুখ্য জিনিসপত্র আছে, স্কিল আছে, বিভিন্ন ধরনের লার্নিং আছে, Communication skill আছে। right, right. তো এই ধরনের যে ব্যাপারগুলো, সোশ্যাল ইন্টারাকশন, এইগুলা কিন্তু আমরা প্র্যাকটিস করি না। বাই নেচার আমরা হচ্ছে ইন্ট্রোভার্ট হই এর জন্য, যার ফলে আমরা হচ্ছে যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমরা আমাদের যেই ক্যালিবারটা আছে এটা শো করতে পারি না। Right. এই শো না করতে পারার কারণে আমাদের হয়তোবা ভিতরে আছে 10, কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারতেছি 2-3। আমার ডিজায়ার্ড যে পজিশন, ওই পজিশনটা পাচ্ছি না, আরো নিচে আমাকে হচ্ছে সেটেল ডাউন করতে হইতেছে। এটা খুবই স্বাভাবিক। মানে একটা ছেলে ক্লাস করছে, সারাদিন স্কুল করছে, আপনি দেখবেন এরপরেও আরো 5টা টিউশনই পড়তে যায়, রাত 10টা বেজে যায়, ও তাহলে ওকে সময় দিবে কখন? Right. সো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে এই মেকানিজম গুলোকে পজিটিভলি এবং ভ্যালু ড্রিভেন করে সবার মধ্যে পৌঁছানোটা খুবই ইম্পর্টেন্ট, রাদার দেন উচ্চশিক্ষা কিংবা চাকরির হিসাব তো আসলে অনেক পরে। আপনি ছোটবেলা থেকেই যদি ওর ডেভেলপমেন্টটা পজিটিভ হয়, ভ্যালু ড্রিভেন হয়, ইম্প্যাক্টফুল হয়, দেন উচ্চশিক্ষা, চাকরি ব্যাপারগুলো আরো সহজ হয়ে যায় সবার। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে ইন্টারজেক্ট করি, ওটা হচ্ছে যে আই হ্যাভ সিন পিপল কামিং টু আওয়ার ডিপার্টমেন্ট গিভিং ইন্টারভিউজ, খাতায় কলমে দে আর লাইক ফ্যান্টাস্টিক স্টুডেন্টস, রাইট, ফ্যান্টাস্টিক স্টুডেন্টস, মানে ওরা এখনই ওদেরকে এই কাজটা দিলে ওরা পুরো ডিপার্টমেন্ট চালাইতে হবে, এরকম একটা সিচুয়েশন। বাট যখন কথা বলতে গেছি, স্টোরি টেলিং এ আপনি ম্যাচ করতে পারছেন না, ওরা কোনোভাবেই দে ক্যানট ব্যাক দেয়ার গ্রেডস থ্রু দেয়ার কমিউনিকেশন, কথা বলতে পারছে না। এখন এটা ওরা যেই ভাষায় কথা বলুক, ডাজন্ট ম্যাটার, ইভেন ইফ আই টেল দ্যাট পার্সন তুমি আমার সাথে নর্মালি বাংলায় কথা বলো, ইভেন দেন দে আর সো নার্ভাস। এই যে প্র্যাকটিসটা অফ সোশ্যালাইজিং, অফ কমিউনিকেশন, দ্যাট ইজ ভেরি মাচ ল্যাকিং। তো এইখানে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য স্কিল গ্যাপ ইজ ডেফিনেটলি দেয়ার, রাইট? রাইট, একদম। মানে স্কিল আবার ফ্যাক্ট আছে, আপনি কোন ধরনের স্কিলটাকে আপনার সাথে ম্যাচ করাবেন, স্কিলের তো অভাব নাই। না না, আমার সাথে কোনটা ম্যাচ করছে, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, এবং সেটা পজিটিভ কিনা। আমি সবসময় পজিটিভ কথাটা বলি এই কারণে যে সবকিছুর তো 2টা লেয়ার থাকে। অ্যাবসলিউটলি। আমি তো নেগেটিভ স্কিলও আমার মধ্যে আর্ন করার চেষ্টা করতে পারি, কিন্তু সেটাকে আমার খুব বেশি কাজে লাগবে, আমার দেশের জন্য কাজে লাগবে, মানুষের জন্য কাজে লাগবে, সেটা তো নাও লাগতে পারে।
সো স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মানে নিশ সেগমেন্টে যাওয়া উচিত আমাদেরকে। ফর এক্সাম্পল, যে আমি এক্সেল পারি কিংবা পাওয়ার পয়েন্ট পারি। আমরা তো, আপনি হয়তো সিভি দেখেছেন অনেকের, যেহেতু আপনি রিক্রুটার বলছিলেন, আমরা তো সিভিতে লিখি এক্সেল খুব ভালো পারি, পাওয়ার পয়েন্ট খুব ভালো পারি। এক্সেলের কোন পার্টটা? রাইট, ম্যাক্রো। মানে আপনি এক্সেলের কোন পার্টটা ভালো পারছেন Right. এটা তো বলতে হবে। রাইট, আমি তো এক্সেলের পুরো হিসাব বলতে পারবো না, এবং স্বাভাবিক। এক্সেলে তো গেমও বানানো যায়। রাইট, হ্যাঁ সেটাও বানানো যায়। পাওয়ার পয়েন্টের কোন পার্টটা আমি ভালো পারি? রাইট, প্রেজেন্টেশন, ডকুমেন্টেশন, মানে অনেকগুলো ফ্যাক্টর তো। দ্য ভিজুয়াল আমার কাছে অ্যাসপেক্টস। মনে হয় যে উই শুড বি স্পেসিফিক। হ্যাঁ, ভেরি স্পেসিফিক। এখানে একটা কোয়েশ্চেন আছে, এখনকার বাজারের চাকরি পাওয়া কতটা কঠিন তোমাদের চোখে? বেসিক্যালি ইউ গাইজ অর তোমাদের ফ্রেন্ডসরা কি ফেস করতেছে? স্কিল, কানেকশন, নাকি সুযোগের ঘাটতিটা? স্কিল তো আমরা অলরেডি একটা এস্টাবলিশ করেছি, বাট হোয়াট অ্যাবাউট দোজ টু আদার পয়েন্টস? অন্ধকার, আমরা সবাই একটু চোখে অন্ধকারই দেখি সবসময়, ম্যাক্সিমাম সময় আর কি। কারণ কি, আমি ঢাকা কলেজের গেটে দেখবেন ওই যে সক্রেটিসের ওই বিখ্যাত উক্তিতে লেখা আছে নো দাই সেলফ। আমরা Right. নিজেদেরকে চিনতে অনেক লেট করে ফেলি। That's true. আমিও, মানে সবাই। ফ্যাক্ট ইজ যে আপনার গভর্নমেন্টটাকে কিভাবে সাজানো হয়েছে, গভর্নমেন্ট প্রাইমারি এডুকেশনকে কিভাবে সাজাচ্ছে, আমরা আমাদেরকে চিনতে কেন দেরি করছি? সো মানে একটা প্রাইমারি স্কুলের ছেলেকে যদি আপনি 5 কেজি ওজনের একটা ব্যাগ দিয়ে স্কুলে পাঠান, ও পড়াশোনা সম্পর্কে কি চিন্তা করবে? ও তো সকালে ঘুমোতে ঘুমোতে স্কুলে যায়। আমি অনেক, এটা তো ওর কাছে একটা প্যারা হয়ে হ্যাঁ, দাঁড়ায়। আমি রাস্তায় দাঁড়িয়ে অনেক সময় দেখি যে মা সন্তানকে রিকশায় করে স্কুলে নিয়ে যাচ্ছে, ও ঘুমে পড়ে যাচ্ছে, ওরে এমনি ধরে রাখছে। We've all been there, right? হ্যাঁ, সো ও স্কুলে ইন্টারেস্টেড ফিল কেন করবে? Right, right, right. পড়ালেখাকে ভয় কেন পাবে না? খুবই স্বাভাবিক। সো মানে মেকানিজমটা এইভাবে করে যাওয়ার ফলে আমাদের একটা ভীতি তৈরি হচ্ছে। ওই যে বলে না বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যে খাও, না খেলে কিন্তু পুলিশ আসবে, পুলিশের প্রতি একটা সাইকোলজিক্যালি ভয় ছোটবেলা থেকে ওদের মধ্যে হচ্ছে। পড়াশোনার প্রতি ওরকম। আমি এখানে একটা জিনিস একটু ইন্টারজেক্ট করতে চাই, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যখন আমাদের সাবজেক্ট চেঞ্জের একটা ব্যাপার আসে 8 থেকে 9-এ ওঠার সময়, যে বাংলাদেশে যেটা দেখা যায়, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আর্টস পড়লে খারাপ, তোমাকে, সায়েন্স পড়লে হ্যাঁ ভালো। এক্স্যাক্টলি, সায়েন্স নিয়ে পড়তে হবে, আর্টস বা কমার্স হচ্ছে তোমার জন্য না। তো এই যে ব্যাপারটা, সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, আমি যে শুরুতে যেটা বললাম, Right. সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না। আমাদের দেশে দেখা যায় প্রতি বছর 22 লাখ থেকে 24 লাখ গ্র্যাজুয়েট হচ্ছে, বাট চাকরি কিন্তু সবাই পাচ্ছে না। আমরা ডেইলি স্টারের একটা রিপোর্টে দেখেছি যে 3 জনের মধ্যে 1 জন থাকছে সেখানে জবলেস। অনেক সময় দেখা যায় সংখ্যাটা আরো বেশি। তো তাদের কিন্তু, তাদের ভাইয়া যেটা বললেন যে আমরা নিজেকে চিনতে আসলে অনেক ভুল করে ফেলি, কারণ ছোট থেকে আমাদের মাথায় ওই ধারণাটাই পুশ করে দেওয়া হয় যে আমাকে ডাক্তার হতে হবে, না হলে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বা এরকম কোনো কিছু করতে হবে। বাট এর বাইরেও যে কেউ এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতে পারে, কেউ অন্য কোনো ধরনের কাজ করতে পারে, অর্থাৎ একটা ছেলে ফুটবলার হচ্ছে, একটা ছেলে ক্রিকেটার হচ্ছে, বা কোনো খেলাধুলার লাইনে যাচ্ছে, সে কিন্তু ওই সুযোগটা পাচ্ছে না, বা তার প্যারেন্টসই দেখা যাচ্ছে তাকে অ্যালাউ করছে না যে সে সায়েন্স পড়ার বাইরে সে যে খেলাধুলা করবে, এটা আবার কোনো চাকরি বাকরি হইলো। Right. এই জিনিসটা আমরা দেখা যাচ্ছে যে সব কাজকে সমানভাবে দেখতে পারি না। আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার এসএসসির পরে আমাদের হচ্ছে 3 মাসের মতো একটা ব্রেক থাকে, 2 থেকে 3 মাসের মতো। তখন ওয়েল স্ট্যাবলিশড, আমার একটা ফ্রেন্ড ওয়েল স্ট্যাবলিশড ফ্যামিলি থেকে বিলং করে, তো ও হচ্ছে ফুড পান্ডা রাইডারের যে পার্ট টাইম জব, ও সেটা করেছিল 3 মাসের মতো টাইমটাতে। এটা যখন ওর বাবা জানতে পারে আফটার 1 মান্থ, ওকে বাসা থেকে বের করে দেয়। তো এই ব্যাপারটা ভীষণ অ্যালার্মিং যে ও তো বলতে, ওনার ছেলে ট্রাইড টু বি ইন্ডিপেন্ডেন্ট এন্ড হি Yes. ডিডন্ট লাইক ইট। নো, সে Because- বলছে যে সে একটা ফুড পান্ডা রাইডারের জব করছে, এটা মানে সে যে সৎভাবে করতেছে তো। সৎভাবে করছে, বাট তার চোখে That's a জিনিসটা problem. অনেক 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 ছোট বা অনেক অসম্মানের একটা ব্যাপার, যে সে এত, তার কথা হচ্ছে সে একটা বড় লোকের ফ্যামিলি থেকে বিলং করে, সে একজন ওয়েল হোয়াট ইজ স্ট্যাবলিশড। বড় লোক? ক্লাস সিস্টেম, দেখা যায় এটা আমাদের পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রবলেম। আরেকটা ব্যাপার আপুর সাথে আমি একটু অ্যাড করি, আমরা আসলে রিস্ক নিতে ভয় পাই। আমি আমার বাবাকে যদি বলি, বাবা রাগ করবে কিনা, মানে ফর এক্সাম্পল আমি যদি বাবাকে বলি বাবা আমাকে 50 লাখ টাকা দাও, বা 50,000 টাকাই দাও, বা 50 টাকাই দাও, আমি একটা ব্যবসা শুরু করি, দিবেন? দিবে না? খুবই স্বাভাবিক। রাইট। মানে আমার বাবা হয়তো দিবে, হ্যাঁ। কিন্তু ম্যাক্সিমামকেই দিবে না। হুম। কারণ আপনি চকলেট বিক্রি করবেন, আমি তো চিন্তা করতেই পারি যে আমি 50টা চকলেট আজকে সেল করতে পারলে 2000 টাকা যে লাভ লাভটা হবে, হুম। ওটাতে আমি কালকে আবার 100টা
চকলেট কিনবো, রাইট। চিন্তা তো করতেই পারি অ্যান্ড এখানে কনসালটেন্সির অনেক মানে অভাব থাকে। দেখা যাচ্ছে একটা বাচ্চা সে তার থটটাকে শেয়ার করতে পারছে না তার প্যারেন্টসের সাথে, সে তার স্কুল কলেজেও ওই অপরচুনিটিটা পাচ্ছে না। ভাইয়া যেটা বললেন যে আমি একটা বিজনেস শুরু করবো, আমি একটা সাপোজ চকলেটের বিজনেস শুরু করছি, আমার এই থটটা আমি আমার স্কুল কলেজে কারোর সাথেও শেয়ার করতে পারছি না, ওই স্পেসটাই দেওয়া হচ্ছে না। আমার বাবা মার সাথেও শেয়ার করতে পারছি না, ওই স্পেসটাই আমাদেরকে দেওয়া হয় না অনেক সময়। তো ওই স্পেসটা বা ওই মন মানসিকতার পরিবর্তনের যে ব্যাপারটা, এটা আমি মনে করি আসলে খুব দরকার। আমার কাছে মনে হয় যে ইনফরমেশন গ্যাপটা এই জায়গাতে বিরাট মেজর একটা ফ্যাক্টর। কারণ আমরা যখন ছোট থেকে বড় হই, কেউ আমাদের শিখায় দেয় না বা আমাদের দেখার কোনো অ্যাসপেক্ট থাকে না যে আমি এই জায়গা থেকে এই জায়গাতে যাইতে পারি। তখন কি যে পিএসসি তে ভালো করতে হবে, পিএসসি শেষ হবে জেএসসি তে ভালো করতে হবে, গোল আফটার গোল আফটার গোল আফটার গোল, আমার শুধু একাডেমিক এক্সিলেন্সটা লাগবে। কিন্তু আমি কোন জায়গাতে যেতে চাই আর এটার জন্য আমার আসলে কি কি ওয়ে আছে, এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা জানতেই পারি না। আমাদের একটা কোর্স আছে যে কর্ম জীবনমুখী শিক্ষা, এখানে শেখানো হয় আমরা রান্না কিভাবে করব বা একদম বেসিক জিনিসপত্রগুলো। ভোকেশনাল ট্রেনিং। হ্যাঁ, এই জায়গাতে আমরা যদি এমন করতে পারি যে হ্যাঁ তুমি এইরকম তোমার লাইফ ট্রানজিশন, তুমি ক্লাস 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত পড়বা, 9 এ গেলে 3টা ধাপ আছে, সায়েন্স নিতে পারো, কমার্স নিতে পারো, আর্টস নিতে পারো। সায়েন্স নিলে তোমার এতগুলা জায়গাতে যাওয়ারই আছে, তুমি মেডিকেলে পড়তে পারো, তুমি বুয়েটে পড়তে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, আরো অনেক ধরনের জিনিসপত্র। আবার ওই জায়গা থেকে যখন ইন্টারমিডিয়েট সে পাস করবে, তারপর তোমার এই ধরনের ভার্সিটি গুলো আছে যেটা তোমার অ্যারোনটিক্স শিখায়, আবার এই ধরনের ভার্সিটি আছে যারা তোমার হয়তো নিউরোলজিস্ট স্পেশালিস্ট। তো এই রকমের যখন সে একটা প্রপার গাইডলাইন ছোটবেলায় পাবে, তার কিন্তু একটা গোল সেট করা অনেক ইজি ডু ইউ হবে। রিয়েলি থিংক এই অপশনসটা দিয়ে দিলে বাবা মারা বাচ্চাদেরকে ওদের পছন্দ অনুযায়ী পথটা সিলেক্ট করতে দিবে? এই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে নাই, তবে মানে মফস্বলে জিনিসটা একদমই নাই। ওইখানে খুবই হচ্ছে রিজিড একটা মাইন্ডসেটের ভেতর তারা থাকে, তারাও আসলে জানে না যে এত কিছু করা যায়। তো বাবা মাই যখন জানবে না, তারা ছেলে মেয়েদের আর কতটুকু উৎসাহিত করবে। আমি এখানে একটু ডিসএগ্রি করি। মানে আমার প্রশ্ন হচ্ছে, গ্রামের একটা ছেলে যদি মোবাইল ফোনে পাবজি খেলা শিখতে পারে বা খেলতে পারে, আর ওটাতে তো মানুষ টুর্নামেন্ট জিততেছে, দে আর মেকিং মানি নাও। হ্যাঁ, ও ইউটিউবে গিয়ে কেন ওর ফান্ডামেন্টালসটাকে খুঁজে নিতে পারবে না? এটা আমাদেরও দোষ আছে, আমরা যারা স্টুডেন্ট। কেন? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমরা যারা এখন স্টুডেন্ট, আমরা কেন হতাশ হব না? হতাশ হওয়াটাই স্বাভাবিক। আমাদের ঘুমের সাইকেলটা কেমন, রাইট, আমাদের খাওয়া দাওয়ার সাইকেলটা কেমন, আমরা কখন ঘুমাতে যাই, কখন ঘুম থেকে উঠি। একজন মানুষের স্বাভাবিক জীবন নির্ভর করে তার এই লাইফ সাইকেলের উপরে, কখন ঘুমাচ্ছে, কখন উঠছে, কখন খাওয়া দাওয়া করছে। সো আমাদের জন্য হতাশা খুবই স্বাভাবিক, কারণ মানে আমরা ঘুমাতে যাই ফর এক্সাম্পল 3টা 4টা রাতে, ঘুম থেকে উঠিয়ে আবার সন্ধ্যার দিকে সূর্যের আলো কতটুকু আমরা দেখছি। মানে আমাদের এই জেনারেশনের খুবই কম সংখ্যক মানুষ আছে যারা ভোরে সূর্যের আলোটাকে দেখতে মানে দেখার সৌভাগ্য হয়। রাইট। এই লাইফস্টাইল মানে আই আন্ডারস্ট্যান্ড ইউর অ্যান্সার, বাট whatever you said, যে একটা তরুণ হি ওয়ান্টেড টু মেক মানি অনেস্টলি বাই হিমসেলফ, তো ও কি করলো, একটা ফুড রাইডারের একটা জব নিল, যেটা পার্ট টাইম জব নিল। এরকম আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে আ ভেরি ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার ফ্রম সাতক্ষীরা, ও কোনোভাবে ওর একটা ল্যাপটপ ম্যানেজ করছে, ওটা করে করে কাজ দিত, অ্যান্ড হি হ্যাড ট্রু পোটেনশিয়াল টু বি সামওয়ান গুড অ্যান্ড গ্রেট, বাট গেস হোয়াট, ওর বাবা দেয় না, বিকজ হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ ডুইং। সুন্দর করে কি করলো, ল্যাপটপটা ভেঙে দিল। এটা একটা জেনারেশন গ্যাপ আছে আমাদের বাবা মায়ের সাথে এখনকার সময়ের। ল্যাপটপটা ভেঙে দিল, এন্ড দেন ওকে বলছে না তুমি ইউনিভার্সিটি ঢুকবো, তুমি চাকরি করবা, যেটা আমি বুঝি। এটাও কারণ আছে ভাইয়া, মানে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটাই এরকম, চাকরি করো চাকরি করো। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন আমি কোথাও চাকরি করি, ভালো চাকরি করি, অনেক টাকা স্যালারি পাই, ধরে নিলাম 1 লক্ষ টাকা। একটা কোম্পানি যদি আমার মাধ্যমে 10 লাখ টাকা মাসে ইনকাম করতে না পারে, তাহলে সে কেন আমাকে 1 লাখ টাকা স্যালারি দিবে? খুবই স্বাভাবিক। একটা সময়ের পরে গিয়ে যদি আমার কাছে মনে হয় আই উইল টেক দ্য রিস্ক, আমি এই ব্যবসাটা করতে চাই, তাহলে আমার ইনভেস্টমেন্ট লাগবে, আমার এই ক্যাটাগরির জায়গা লাগবে। বাংলাদেশে এখন অনেকগুলো সেক্টর আছে যেখান থেকে কিন্তু ক্রাউড ফান্ডিং করা যায় ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। কিন্তু যে সাইকোলজিক্যালি আমরা আরেকজনের চাকরিটা করেই বেশি আনন্দ পাই, এটা সারা জীবন একটা লম্বা সময় পর্যন্ত থেকে যায়, এবং আমরা ওই যে খুব দ্রুত ক্লান্তও হয়ে পড়ি। আমার কাছে একটা সময় পরে মনে হবে যে না ধুর কি করব, ব্যবসা করে যে কাজ করছি। এই কোয়েশ্চেনের সাথে একটা কথা আমি বলবো, উই ডিসকাসড অ্যাবাউট দ্য স্কিল গ্যাপ, উই ডিসকাসড অ্যাবাউট অপরচুনিটিস, বাট কেউ কেউ বলে দ্যাট দি অ্যাটিটিউড টুয়ার্ড অফ দ্য নিউ জেনারেশন ওয়ার্কফোর্স, ওই অ্যাটিটিউডও দেয়ার আর সাম প্রবলেমস, রাইট? সো হোয়াট ডু ইউ থিঙ্ক দোজ প্রবলেমস আর?
এই ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় তারা মনে করে তারা অনেক বেশি জানে বা ভালো জানে, যে জিনিসটা এখন আসলে হচ্ছে যে একটা পার্টি মনে করতেছে তারা খুব ভালো জানতো, ব্যাকডেটেড, তারা এখনকার স্কিল গুলোর সাথে হয়তো বা ওইভাবেই না। আবার আরেকটা পার্টি মনে করতেছে যে তারা অনেক বেশি জানে, তারা সবাই গেম খেলেই হচ্ছে অনেক বড় টুর্নামেন্ট জিতে যেতে পারবে। তো রিয়েলিটির সাথে তারা ম্যাচ করতে পারে না। এই রিয়েলিটির সাথে ম্যাচ করতে না পারার জন্য বিভিন্ন সময় তারা ভুল ডিসিশন গুলা নিয়ে ফেলে, অনেক সময় তারা ওয়েস্ট করে হয়তো বা লেটস সে সিঙ্গিং এ অথবা তাদের হচ্ছে গেমিং এ, যেই জায়গাগুলোতে হয়তো বা বাংলাদেশের ফিল্ডটা এখনো ওইভাবে এস্টাবলিশ না যে তুমি আসলেই খুব ভালো একটা কিছু করতে পারবা, যে জায়গাটাতে হয়তো বা কোনো একটা চাকরির জন্য সে পড়াশোনা করলে বা কোনো একটা ইয়েতে আসলে সে দ্রুত যাইতে পারবে। তো এই জায়গাটাতে হচ্ছে কন্ট্রাডিক্ট করে দুইটা পক্ষের, দুইজনেরই যুক্তি আছে, দুইজনেরই ভালো দিকও আছে মন্দ দিকও আছে, কিন্তু প্রবলেম যেটা হয় যে কেউ অ্যাকচুয়াল যে জায়গাটা নিয়ে কাজ করা উচিত ওই জায়গাটা থেকে একটু সরে তারা হচ্ছে একটু ডিটাচ হয়ে যায়। অ্যান্ড ক্যারিয়ার ফোকাস থাকার জন্য কিন্তু একটা গাইডলাইন লাগে। আমরা এই জিনিসটাই কয়জন পাই, কার কাছ থেকে পাই? আমরা কিন্তু হয়তোবা অনেক ভালো জায়গাতে আসলে তখন একটা গাইডলাইন পাই যে তুমি এইভাবে এই জিনিসপত্র করো, এইভাবে করলে এই এই জায়গাতে তুমি পৌঁছাইতে পারবা, বা ওই ওই কাজটা তুমি করো তোমার সাথে ভালো যায়। অথবা আমি নিজেকে চিনতে পারতেছি, আমি যখন ছোট থাকতেছি 6, 7, 8 তখন কিন্তু আমি জানতেছি না যে আমি কোনটাতে ভালো বা কি। তো তখন আমাকে যেই লাইনটা ধরাই দিতেছে, লেটস সে আমি কমার্সে হইলে অনেক ভালো করতাম, আমি একদম বিবিএমবি এর পরে সিএ একটা প্রফেশনাল ডিগ্রিও হয়তো অর্জন করতে পারতাম, কিন্তু সেই জায়গাতে আমাকে হচ্ছে আমি একটু স্টুডেন্ট ভালো, এর জন্য আমাকে দিয়ে দিছে সায়েন্সে, আমি তো আর ওই জিনিসটা পারলাম না। তো ওই জায়গা থেকে তখন আমি আবার কি ফেইলার একটা স্টুডেন্ট, এই ফেইলার স্টুডেন্টটা পরবর্তীতে এসে সে কোনো রকম হচ্ছে গ্র্যাজুয়েট করতেছে, অ্যান্ড তখন আবার সেই এই কর্মসংস্থান নাই, এই জায়গাটাতে পড়ে যাইতেছে, বেকার হয়ে বসে থাকতেছে। তো তার আসলে মেকানিজমটাকেই আমরা ডিসরাপ্ট করে দিতেছি। তো এই জায়গাটাতে আমি বলবো যে সরকারের কিছু পলিসি নেওয়া উচিত রিগার্ডিং তার এই নলেজ গ্যাপটা কমানোর জন্য। যেমন আপার যে ইয়েরা আছে, মানে আমাদের গার্ডিয়ানসরা যারা আছে, তারাও যেন জানতে পারে যে হ্যাঁ এখানে আনলিমিটেড স্কোপ আছে, চাইলেই হইতেছে ল্যাপটপ ভাঙা উচিত না, ল্যাপটপ দিয়ে এখন সে অনেক কিছু করতে পারে। একইভাবে স্টুডেন্টদেরও জানা উচিত যে হ্যাঁ তুমি কোন কাজটা করলে অ্যাকচুয়ালি কোন জায়গাতে যাবা, তোমার আসলে নিশটা কেমন, কি করলে তুমি ভালো করতে পারবা, তোমার সাথে যায়, তোমার ভালো লাগে, আবার একইভাবে তুমি এটা দিয়ে আর্নও করতে পারবা। ওকে, আমি একটু ওনার সাথে অ্যাড করি, মানে প্রবলেমগুলো হবে না কেন? বাংলাদেশের স্কুল এবং কলেজ লেভেলে যে প্যারাগ্রাফের বইগুলো আছে বা এসে রাইটিং এর বইগুলো আছে, এখান থেকে এখন এই লাইনটা কেন সরে না যায়, আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার? মানে ওকে, তো আপনি রাস্তাটা দেখায় দিচ্ছেন যে ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, তো ডক্টর হইতে হলে তোমাকে সায়েন্সে পড়তে হবে। কেন ওখানে লেখা থাকতে পারে না আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান, আই ওয়ান্ট টু বি আ এন্টারপ্রেনার? তাহলে তো ওর মাথায় ওই শব্দগুলা খেলবে। হোয়াট ইজ এন্টারপ্রেনার, হোয়াট ইজ বিজনেসম্যান, এটা হইতে হলে কি করতে হবে? So আমরা তো বাইন্ডিংস করে দিচ্ছি, অথবা ওই জায়গাটা ফাঁকা রাখেন না, লিমিটেড ও করে চিন্তা করুক যে আমি আই ওয়ান্ট টু বি হোয়াট, ও চিন্তা করতে পারবে, থিঙ্কিং পাওয়ারটাও বাড়বে। এখানে একটা ব্যাপার আছে, যা এমনও সিচুয়েশন আছে নতুন ওয়ার্কফোর্সে যারা ঢুকতেছে তারা চাকরিটা বেশি দিন ধরে রাখতে পারতেছে না। দেখা যাচ্ছে যে বেশিরভাগই রাগারাগি করে চাকরি ছাড়তেছে। অ্যাডাপ্টেবিলিটি, হোয়াই ইজ দ্যাট? আমরা যেটা বলছিলাম পজিটিভ অ্যাটিটিউড। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমরা কিভাবে বড় হচ্ছি এইটার উপরে না ডিপেন্ড করে হচ্ছে আমি একটা অফিস কালচারে কতটুকু আমাকে অ্যাডাপ্ট করাতে পারবো। আমরা কেউই আসলে কমফোর্ট জোন থেকে বের হতে পারি না, রাইট। চাইও না। টু সাম এক্সটেন্ট এটা বলা হয়ে থাকে যে আমরা জীবনে ততক্ষণ পর্যন্ত সফল হতেই পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারবো। যেই কাজটা করে আপনি শান্তি পান, আরাম পান, সেই কাজটার মধ্যে আপনি থাকলে ওই কাজটা ভালো হবে, কিন্তু ওর আশপাশের যে কালচারটা, সেই কালচারে তো কোনো ইম্প্যাক্ট আপনার পড়ছে না। সো ধরেন আপনি আমার বস, আপনি আমাকে বললেন যে তোমাকে পাওয়ার পয়েন্ট বানাতে হবে, আমি শুধু এক্সেল পারি। অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট নিয়ে যেটা আমরা কথা বলি, আমি আপনাকে এইটাও বলতে পারি ভাইয়া আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পারি না, আমি আপনাকে এটাও বলি ভাইয়া আমাকে একটা দিন সময় দেন, হয়ে যাবে। রাইট। So once I am thinking about the positive mindset, growth mindset, so মানুষ এমন কিছু নাই যে চাইলে হয় না। So that's the
ডিফারেন্স বাইরে- আমি একটু আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে ভাইয়া যে বলেন পজিটিভ অ্যাটিটিউডের ব্যাপারটা, আমি নিজেও জেনজে থেকে বিলং করি, বাট জেনজের মধ্যে এই পজিটিভ অ্যাটিটিউড জিনিসটা খুব কম দেখা যায়। আমি যদি আমার সহপাঠীদের কথা চিন্তা করি বা বা আমাদের লেভেলে যারা আছে, আমাদের বয়সের যারা আছে তাদের কথা যদি চিন্তা করি, তাদের মধ্যে অনেক বেশি নেগেটিভ অ্যাটিটিউড বা অডাসিটি কাজ করে। তাদেরকে Right. কোনো কাজ দিলে তারা মানে জিনিসটাতে তারা অ্যাডাপ্টাবিলিটি নাই, তারা ওই ওয়ার্কিং এনভায়রনমেন্টে পাল্টা কোয়েশ্চেন করা শুরু করে, চার্জ করা শুরু হ্যাঁ, করে। তারা পারবো না। জানার জন্য কোয়েশ্চেন করার বদলে তারা হচ্ছে আপনাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করছে। রাইট রাইট তো এই জিনিসটা, এবং ভাইয়া আরেকটা যেটা বললেন যে আমরা যে পরিবেশে বড় হই, যখন তারা দেখছে যে তার বাবা মাই তার কথা শুনছে না, বা সে একটা এমন এনভায়রনমেন্টে বড় হচ্ছে যেখানে তার কথা কেউ শুনছে না, সে তখন বড় হয়ে সে তার ওই অ্যাটিটিউডটাই থেকে যাবে যে সেও কারো কথা শুনতে চাইবে না, বা তার মধ্যে অ্যাডাপ্টাবিলিটির যে জিনিসটা বা ওয়ার্কিং এনভায়রনমেন্টে ম্যাচ করার যে ব্যাপারটা, এটা তার মধ্যে আসলে গ্রো করে না যদি আমরা ফ্যামিলি থেকে ওই লার্নিংটা না পাই বা ছোটবেলা থেকে ওই লার্নিংটা না পাই। সো আমার মতে প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজেদের অ্যাটিটিউড কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন করা, তার বাচ্চা কাচ্চা কী চাচ্ছে, তার সন্তান কী চাচ্ছে, তাকে নিজেকে চিনতে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং সেই সাথে স্কুল কলেজেও এরকম মেন্টালিটিটা বিল্ড আপ করা উচিত যে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরেও কিছু আছে, এবং নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে টিম ওয়ার্ক করার যে ব্যাপারটা, এই জিনিসটা গ্রো করা উচিত আমার মনে হয় যে ব্রিজটাতে প্রবলেম আছে। যেমন আমরা 9-10 থেকে যখন ইন্টারে উঠি, এটা একটা ব্রিজ। আমার এইখানে ইনফরমেশনের একটা গ্যাপ আছে যে আমি আসলে কোন পথে গেলে আমার কোন কোন জায়গাটাতে আমি এক্সপ্লোর করতে পারবো আর কোন কোন জায়গা আমার জন্য লিমিটেড হয়ে যাবে। একইভাবে গ্র্যাজুয়েশনের পরেও আমরা যখন কর্পোরেট লাইফে যাব, এইখানেও আমাদের একটা স্কিল গ্যাপ আছে। কিরকম? ওইখানে কিন্তু কেউ প্রবলেম বলে না, কর্পোরেট কালচারে কোনো প্রবলেম বলে কোনো নাই, চ্যালেঞ্জেস রাইট অ্যান্ড তারপরে অপরচুনিটিস, এই জিনিসপত্রগুলো তারা কিন্তু ওই যে বললো আমি পারবো না, আর আমার হচ্ছে একটা দিন সময় দেন আমি করে ফেলতে পারবো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের শেখানোর কোনো জায়গা নাই। আমরা শুধু হচ্ছে একটা স্ট্রাকচারে বড় হইতেছি, পুরা একাডেমিক কালচার আর হচ্ছে আমার কর্পোরেট কালচার দুইটা ডিফারেন্ট, অ্যান্ড দুইটা আমার কিভাবে ডিল করব, আনলেস আমি অনেক জায়গাতে লাথি গুতা খেয়ে শিখতেছি, এইটা আসলে শেখানোর জায়গা নেই। এই জায়গাটা যদি একটু স্মুথ করা হয়, সেক্ষেত্রে হয়তোবা জিনিসটা আরো সুন্দর হবে, সবাই খুব দ্রুত এই জায়গাটা অ্যাডাপ্ট করে নিতে পারবে। এক মাঝখান দিয়ে অনলাইনে উই অল স দিস লাইন লাইক দ্য বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ। এটা নিয়ে বক্তব্যটা কি? কেউ কেউ বলে যে হ্যাঁ, ওরা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে অথবা দেশ ছেড়ে দিচ্ছে। এই মনোভাবটা কেন, অ্যান্ড ডু ইউ সাপোর্ট ইট অর ডু ইউ নট সাপোর্ট ইট? আচ্ছা, এই মনোভাবটা আমি সাপোর্ট করি না প্রথমে, অ্যান্ড এইটার পিছনে ব্যাক লজিক হচ্ছে যে আসলে আমরা বিদেশে যেতে চাই কেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি এইখানে যখন দেখতেছি আমার 30-40 বছর চাকরি করেও আমি একটা সুন্দর লাইফ লিড করতে পারতেছি না, আমার একটা বাড়ি করার সামর্থ্য হচ্ছে না, আমার একটা গাড়ি করার সামর্থ্য হচ্ছে না, তখন আমার মানে পুরো লাইফের পয়েন্টটাই কিন্তু জিরো হয়ে যায় যে আমি তাহলে এত কষ্ট করতেছি, এই কষ্ট করার আমার মিনিংটা কি, আমি কেন এই কষ্টটা করব। তো ওই জায়গা থেকে তখন আমাদের মাথায় ব্যাপারটা এইভাবে আসে যে আমি যদি বিদেশে যাই, আমার এখন কিছু স্কিল আছে, আমি ওইখানে গিয়ে আরো আপডেটেড হতে পারবো, ওইখান থেকে আমি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবো, যেটা দিয়ে আমি দেশে আসলে পরবর্তী সময়টাতে খুব সুন্দরভাবে চলতে পারবো। এই জায়গাটা থেকেই যার মানে মানুষের চিন্তা থাকে যে আমি বিদেশে গিয়ে আমার লাইফটাকে সেটেল করবো, অ্যান্ড এরপর ওইখান থেকে একটা ভালো চাঙ্ক অফ মানি এনে এখানে হচ্ছে কোনো বিজনেস দিয়ে নিজের লাইফ শান্তিতে লিড করব। এই ধারণা থেকেই মূলত মানুষজন বিদেশে যায়। আমি যদি বলি যে বাংলাদেশ থেকে অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় কিন্তু দেশে ব্যাক করছে না, কেন করছে না? আমি মানে অন্যতম একটা কারণ বলবো নিরাপত্তা, বা বিদেশে যে নিরাপত্তাটা আমি পাচ্ছি, আমি রাত 2টার সময় হেঁটে বেড়াতে পারছি, বাংলাদেশে তো আমি রাত 2টাকে আমি সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে পারছি না। এই যে নিরাপত্তা যে হোক, সেটা হোক কর্মক্ষেত্রে, হোক আমার বাসায়, সেটা সোশ্যাল মিডিয়ায়, সব কিছুতে বাংলাদেশে ওই নিরাপত্তা নাই, সেটা চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, ওই নিরাপত্তাটা পাচ্ছে না। সো এই কারণে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যখন একটা মানুষ বিদেশে যাচ্ছে উচ্চশিক্ষার পাশাপাশি, সে ওইখানে সেফ ফিল করছে, বা টাকা ইনকামের যে ব্যাপারটা আমার থাকছে, আমি ওয়েল স্ট্যাবলিশড হব, আমার একটা বাড়ি থাকবে বা আমার একটা থাকার জায়গা থাকবে, আমার নিরাপত্তা থাকবে, এই সুযোগটা বাংলাদেশে আসলে অনেক কম হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই অনেকে মনে করছে যে হ্যাঁ, তারা বিদেশে সেটেল হয়ে যাবে, বাংলাদেশে হয়তো ফেরত আসবে না নিরাপত্তার কারণে। সো আমার মনে হয় নিরাপত্তা বা ওই স্পেসটা যদি তাকে দেওয়া হয়, একজন বাংলাদেশে সে বিদেশ থেকে বা উচ্চশিক্ষা নিয়ে এসে দেশের জন্য কাজ করার যে ইচ্ছা, এটা অনেকের মধ্যেই আছে এবং আই গেস গ্রো করবে যদি তাকে ওই স্পেসটা দেওয়া হয় নিরাপত্তার পাশাপাশি। এটা না আসলে খুবই ব্যক্তিগত চয়েস। আপনি যদি আপনার বেটারমেন্টের জন্য বাহিরে চলে যান, আমার কোনো অধিকার নেই আপনাকে না করার। আমার কাছে যদি মনে হয় যে আমি বাহির থেকে কোনো কিছু শিখে আবার দেশে চলে আসব, আপনারও কোনো অধিকার নেই আমাকে সেখান থেকে আটকানোর।
সো যারা চলে যাচ্ছে আমি তাদেরকে নেগেটিভলি পোর্ট্রে করতে পারবো না আসলে, কারণ এটা তাদের ফ্রিডম অফ চয়েসের মধ্যে পড়ে। আমার কথা যদি আমি বলতে পারি যে আমার ব্যাপারটা এরকম যে আমি বাইরে গিয়ে শিখতে পারি, আবার দেশে এসে ইমপ্লিমেন্ট করতে পারি। সো দেশে থাকাটাকে আমরা পজিটিভ বলতে পারি, যেহেতু এইটা একটা বড় আমার নলেজকে অন্য একটা দেশ কিনে নিচ্ছে কিংবা নিয়ে নিচ্ছে, বা আমি ওখানে গিয়ে কাজ করছি, ভালো লাগলে করতে পারে। বাট আমরা দেশে আসার জন্য তাদেরকে এনকারেজ করতে পারি, কিন্তু বাধ্য করতে পারি না। সো দ্যাটস দ্য পয়েন্ট, যে দেশে ফিরে আসাটার মধ্যে একটা সৌন্দর্য আছে। আমাদেরকে বাইরে আসলে খুব বেশি এক্সপ্লোর করা উচিত, এটা সত্য। আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া উচিত, পড়ালেখা করা উচিত, শিখতে যাওয়া উচিত, কিন্তু দেশে ফিরে এসে আমাদের ওটাকে দেশে ইমপ্লিমেন্ট করার ইচ্ছাটাও থাকা উচিত। এটাকে গভর্নমেন্ট আসলে এনকারেজ করতে পারে। আমি এই জায়গাতে একটু অ্যাড করব, যেহেতু আমাদের প্রোগ্রামটাই মাই ফার্স্ট ভোট নিয়ে, তো এই যে পলিটিক্যাল টিমটা আসবে, তারা এসে যদি এই সিকিউরিটিটা শুধু দিতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমাদের দেশটা সেফ, আমরা হচ্ছে যে যার মতো মত প্রকাশ করতে পারতেছি, নিজেদের মতো করে চলতে পারতেছি, তাহলে আমরা বিগত সময়ে দেখছি আশিক ভাই, তাসনিম যারা আপুর মতো অনেক হাই প্রোফাইল মানুষজন দেশের জন্য আসছেন। তো আরো অনেক ইন্টেলেকচুয়াল মানুষ আছেন যারা হয়তোবা বিদেশে এখন তাদের মতো করে লাইফ লিড করতেছেন। আমরা যদি এই সেফ প্লেসটা তাদের জন্য করে দেই, তারাও কিন্তু আসতে আগ্রহী। হামজার মতো ফুটবল প্লেয়ার বাংলাদেশের জন্য চলে আসছে, সমিত হোম। তো এইরকম আরো অনেক মানুষ আছে যারা হয়তোবা আমাদের কাছে আসলে কন্ট্রিবিউট করতে চায়। দেশ আসলে সবারই একটা সফট কর্নারের জায়গা, এটা কেউই ছাড়তে চায় না। আমাদের উচিত যে আমাদের এই একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেন তারাও এসে আমাদের দেশটাকে কন্ট্রিবিউট করতে পারে, আমরা সবাই মিলে আরো সামনে এগিয়ে যেতে পারি। ওকে, এখন সংক্ষেপে আনসার করবা তোমরা। চাকরির বাজারটা, ডু ইউ গাইস থিঙ্ক ইটস ফেয়ার রাইট নাও? এইটা আসলে ট্রান্সপারেন্সির অভাব আছে। মানে আমরা জাজ করতে পারতেছি না। আমরা হঠাৎ করে হয়তো বা 5 বছর পরে গিয়ে শুনতেছি যে অমুক জায়গাতে এত বছর যাবত প্রশ্ন ফাঁস হইতেছে, এই কারণে অনেক মানুষ ঢুকছে। কিন্তু এই যে 5 বছর যাবত হইলো, আমরা কিন্তু জানতেছি না সার্টেন পয়েন্টে, আমরা এখনো জানতেছি না যে অ্যাকচুয়ালি ওই জায়গাতে কি চলতেছে, মামা চাচা ধরেই কি নেওয়া হইতেছে নাকি আমরা ডিরেক্টলি ঢুকতে পারতেছি, ফেয়ার এনাফ কিনা। তো এই জায়গাতে ট্রান্সপারেন্সিটা মেইনটেইন করতে পারলে আমরা আমাদের কনফিডেন্স লেভেলটা একটু গ্রো করতো। আমিও মনে করি বাংলাদেশের চাকরির বাজার ফেয়ার না, ট্রান্সপারেন্সির অভাব। সেটা বোথ প্রাইভেট সেক্টরেও দেখা যায়, পাবলিক সেক্টরেও দেখা যায় যে অনেক দিন পরে যে আমি রিসেন্টলি শুনেছি আমার একজন পরিচিত একজন একটা পাবলিক সেক্টরে জব করছে, কিন্তু কবে রিক্রুটমেন্ট হলো কি হলো কোনো কিছু শুনি নাই, রিক্রুটমেন্টের সময় তাকে দেখি নাই। এরকম অনেক অনেক শোনা যায় যে ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা এটা আসলে থাকছে না। সো আমি মনে করি না যে আসলে চাকরির বাজার ফেয়ার। সরকারি চাকরির ক্ষেত্রে আসলে এই প্রশ্ন করার জায়গাই থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষা দিয়ে ভালো চাকরি করে না সরকারিতে, তা না, আছে। বাট এটাকে আনফেয়ার হিসেবেই আসলে সবার কাছে পোর্ট্রে করা, কারণ অনেক বছর পরে যদি মনে হয় যে আমি 3 বছর আগে যে পরীক্ষা দিয়েছিলাম ওটা আসলে আইওয়াশ ছিল, আপনি তাহলে পরে কেন বিশ্বাস করবেন? এক নাম্বার 2 হচ্ছে কর্পোরেট সেক্টর আমার কাছে গভর্নমেন্টের চেয়ে কিছুটা ফেয়ার মনে হয় অনেক ক্ষেত্রেই। কেন ফেয়ার মনে হয়? কারণ আপনি যার সাথে কাজ করবেন বা যেখানে কাজ করবেন ও তো ব্যবসা করে, রাইট? ও প্রোডাক্ট সেল করে। সো আপনি যদি ওখানে ইনপুট দিতে না পারেন, ও আপনাকে কেন নিবে? উনি তো ওনার ব্যবসায় লস করতে চাইবে না। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টে ওই প্রশ্ন করার জায়গাটা আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। বাট কর্পোরেটে ইটস মোর বেটার, কম্পারেটিভলি একটু ফেয়ার, Right. দুইটা কম্পেয়ার করলে। ভালো চাকরির মানে কি? ভালো বেতন নাকি শান্তির ঘুম? আমি যদি বলি ভালো চাকরির মানে হচ্ছে আমার কাছে অবশ্যই তো টাকা তো সবার কাছেই আগে, টাকা তো আছেই, বাট এটার পাশাপাশি শান্তিটা আসলে অনেক দরকার। সো দ্যাট আমি মনে করি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা আমি এর আগেও বলেছিলাম, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বাংলাদেশে আসলে খুব কম দেখা যায়। যদি আমি কর্পোরেট সেক্টরের কথা চিন্তা করি, পাবলিক সেক্টরের হিসাব আলাদা, 9টা to 5টা জব, সেটার বিষয়টা ডিফারেন্ট। বাট কর্পোরেট সেক্টরে বাংলাদেশে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে খুব কম দেখা যায়, খুব কম অর্গানাইজেশনে থেকে থাকে। সো এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স, নিরাপত্তা, সম্মান এবং সেই সাথে হচ্ছে আমার স্যালারি, গুড অ্যামাউন্ট অফ স্যালারি, হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি। সো এই সবগুলোর কম্বিনেশন হচ্ছে আই গেস একটা ভালো চাকরি আমার জন্য। আমার জন্য মোটামুটি সেম, কারণ তবে টাকার আসলে হচ্ছে সবকিছুর নিয়ামক বলতে পারি আমরা। যে শান্তির কথা বলি, আমরা সিকিউরিটির কথা বলি, আমার কাছে যদি বেশি টাকা থাকে আমি হয়তো একটা সিকিউরিটি গার্ড হায়ার করতে পারবো, আমার হয়তো বা মানসিক শান্তির জন্য আমি ওইরকম প্লেসে যাইতে পারবো, আমার নিজের সুখটা আমি হচ্ছে ওইভাবে করে খুঁজে নিতে পারবো। তবে এই ক্ষেত্রেও ওই সময়টা পাওয়াটা ইম্পর্টেন্ট, যে আমি আসলে নিজেকে দেওয়ার মতো সময়টা পাইতেছি কিনা। আমি কাজ করতে গিয়ে টাকা কামানোর ধান্দায় যদি আমি হচ্ছে নিজের মানসিক শান্তি নষ্ট করে ফেলি, সেই ক্ষেত্রে আর এত টাকাও কোনো মিনিং রাখে না।
তো সেক্ষেত্রে টাকাটা ইম্পর্টেন্ট, বাট টাকা একটা সার্টেন মানে এনজয় করার মতো একটা স্পেসও থাকা ইম্পর্টেন্ট। দুইটাকে কম্বাইন করে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি কত টাকা হলে আপনি শান্তিমতো ঘুমোতে পারবেন? আমার আনসার হবে হইতেছে ওই শান্তি ঘুমের জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফার্স্ট, অনলি দেন ইউ ক্যান অ্যাচিভ ইট। এবং এবং এছাড়া এটা সম্ভব না। কতটা স্যালারি হইলে আপনি খুশি? আপনি তো 1 লক্ষ টাকায় খুশি হতে পারেন, Right. আমি তো 1 কোটিতেও না হতে পারি। রাইট। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে আমি আসলে আমার হ্যাপিনেসটাকে কতটুকু লেয়ারে সেট করেছি। আমি টয়োটাতে চললেই খুশি নাকি আমাকে ল্যাম্বরগিনিতে চড়তে হবে? সো এটা পুরোটাই একজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের খুশি থাকার প্র্যাকটিসটা করা উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক এই ম্যানিফেস্টোর এত বড় লিস্টস কি মনে হয় এগুলি কি অ্যাকচুয়ালি রোড ম্যাপ নাকি পোস্টার? যারা কথা বলতে চায় বা যারা কথা বলে ওনারা ছাড়া কেউই এগুলো দেখে না, কেউ এগুলো শুনেও না, অ্যানালাইসিস করে না। কারণ কেন করবে? ফর এক্সাম্পল, আপনি বলছেন যে আপনি বাংলাদেশের সমস্ত কৃষককে কৃষি কার্ড দিবেন। আমরা প্রথমে যেটা বলছিলাম আর কি, কিভাবে দিবেন না বলা পর্যন্ত একজন মানুষকে ওরা কেন টাচ করবে, কিভাবে টাচ করবে? সো আপনি যা বলছেন এটা তো আগের অনেক সরকারও অনেক সুন্দর সুন্দর কথা বলতো বা বলে, কারণ সরকার আসতে হলে সুন্দর করে কথা বলতেই হবে। এখন আপনি একটি এলাকায় গেলে একজন প্রার্থীকে যতটা বেশি মানুষের সাথে মিশতে দেখবেন, নির্বাচনের পরের দিন থেকে কি সেই মেশাটা থাকে? এমন না যে সে চাইলে পারে না, এমন না যে সে ইচ্ছা করলে করতে পারে না, পারে, কিন্তু তখন তার মধ্যে একটা ভাবসাব এসে যায়। তার কাছে মনে হয় আই এম দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সাধারণ মানুষকে দিয়ে তাদের ভোটগুলো নেওয়ার পরে আমাদের যেই অবস্থানে আমরা গিয়ে পৌঁছাচ্ছি, তারপরে সাধারণ মানুষকে আমরা কিভাবে ট্রিট করছি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনি বাংলাদেশে যদি একটি সার্ভে করেন নির্বাচনের আগে এবং পরে, আপনার এমপি কেমন ছিল, এখন কেমন হয়েছে, আমি লিখে দিতে পারবো, কেউ এটাকে পজিটিভলি দেখবে না। সো আপনি আমাকে কি বলছেন, এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই আগে করেন তারপরে দেখব। করেন না তো, এটাই তো সত্য কথা। সো কি মনে হয় ক্ষমতায় গেলে ডু ইউ থিঙ্ক দিস ম্যানিফেস্টোস উইল বি ফলোড আপ? আমার মনে হয় না। ফার্স্ট অফ অল আমি আপনার ফার্স্ট কোশ্চেনটা নিয়ে একটু বলবো যে ম্যানিফেস্টোটা আসলে রোডম্যাপ না। কেন রোডম্যাপ না যদি আমি বলি, একটা ম্যানিফেস্টোতে আমরা দেখেছি একটা দলের, কোনো দলের ম্যানিফেস্টো আমার কাছে মনে হয় না যে রোডম্যাপ, বাট আমি যদি স্পেসিফিকভাবে বলি যে 5 ঘন্টা কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে। আমার অ্যাজ এ নারী, মানে অ্যাজ এ উইম্যান, আমার 5 ঘন্টা কর্মক্ষেত্র, আমার পাশে যিনি আছেন সে 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করছে, স্বাভাবিকভাবে আপনি কি আমাকে হায়ার করবেন? অ্যাবসলিউটলি না, নট। কারণ আপনি আপনার প্রোডাকশনটা দেখবেন, প্রোডাক্টিভিটি কতটুকু হচ্ছে সেটা দেখবেন। সো এটা আসলে পসিবল না, এই যে ম্যানিফেস্টোটা, এটা পসিবল না। বা আমি যদি অন্য বাকি 2টা দলের কথা বলি, তাদের ম্যানিফেস্টো বিএনপি বা এনসিপি বা যাদের কথাই বলি, খুব বেশি স্পেসিফিক না, বেশ কিছু জেনেরিক কথাবার্তা আছে যে আমরা এটা করব, এক্স্যাক্টলি এটা করব, বাট কিভাবে করব ওই রোড ম্যাপটা আসলে স্পেসিফিক না। তাদের সবই হাইপোথিসিস, সবই। তাদের উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, ওই স্পেসিফিক হওয়া জরুরি আমার মনে হয়। As a first voter, did you actually read the manifesto যেটা চাকরির উপর ফোকাস করছে? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমি দেখছিলাম আউট অফ ইন্টারেস্ট, বাট ইউজুয়ালি খুব বেশি একটা দেখা হয় না, অনেক বেশি থাকে। অ্যান্ড ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপির ইগুলা একটু বেশি জেনেরিক হয়ে গেছে। মানে আমরা তো এখন জানতেছি না যে কে কতটুকু তাদের ম্যানিফেস্টোটা পূরণ করবে, বাট আমাদের এই জায়গাটা থেকে একটা কনফিডেন্স নেওয়ার বিষয় আছে যে হ্যাঁ তারা পারবে। তো এই জায়গাতে আমি বিএনপিটা দেখছি, তারা হচ্ছে কারিগরি শিক্ষা, ডিজিটাল উন্নয়ন, তারপরে হচ্ছে উদ্যোক্তা তৈরি, শিক্ষা খাতে 5%, জিডিপির 5% বিনিয়োগ, 1 টিচার 1 ট্যাব ফর্মুলা, এই ধরনের জিনিসপত্রগুলো আনছে। বাট এগুলো সবই না, মানে এক্সপ্লেন করতে গেলে অনেক দূর পর্যন্ত টানা যায়, বাট ওই কনফিডেন্সটা দেয় না যে আমি আসলে কোন দিকে যাব। তবে ওই দিক থেকে জামাতকে আমার একটু স্পেসিফিক মনে হয়েছে যে তারা একদম পয়েন্ট যে আমরা 10 লাখ মানুষের হচ্ছে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিব, আমরা হচ্ছে 6% জিডিপির আমরা ইয়েতেই শিক্ষা খাতে ইনভেস্ট করব। তো এই ধরনের বেশ কিছু জিনিসপত্র আছে, ওরা একটু স্পেসিফিক করছে। আমরা জানি না কে কতটুকু করতে পারবে, কে কি করবে, বা তার আসলে চিন্তা ভাবনাটা কি, কিন্তু কনফিডেন্সটা যদি এরকম একটু স্পেসিফিক হয়, আমরা ভোটার হিসেবে একটু কনফিডেন্স পাই যে হ্যাঁ তার মাথায় আসলে খুব ভালোভাবে জিনিসটা প্ল্যান করা আছে, আমরা হয়তো বা তারা বাস্তবায়ন করতেও পারে। মানে আমার এখানে মনে হয় কি, যে 10 লক্ষ মানুষকে বাইরে পাঠাবে কিসের বেসিসে?
মানে আমরা কথায় কথায় বলি না যে আকাশের যত তারা আইনের তত ধারা। হুম আপনি যতগুলো বেশি ইশতেহার দিচ্ছেন মানুষের ভুলে যাওয়ার পসিবিলিটি সব মানে তত বেশি হয়। কারণ মানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি 10 লাখ মানুষকে বিদেশে পাঠাবেন, কোন 10 লাখ মানুষকে? কারিগরি শিক্ষা কি আমাদের দেশে নাই? প্রত্যেকটা উপজেলায় কারিগরি শিক্ষার বোর্ড আছে। আনফরচুনেটলি আমার উপজেলার দরজায় মানে গেটে জং ধরে গেছে, মানে কেউ ঢুকেও না বেরো হয় না, পেছনে একটা দরজা আছে, আমি কখনোই ওখানে কাউকে কাজ করতে দেখি না। সো মানে যেগুলো এক্সিস্টিং আপনি ওইগুলোর পলিসি দেন না। হোয়ার ইজ দ্য পলিসি? কারিগরি শিক্ষার খাতটা বাংলাদেশে খুবই স্ট্যাবলিশড, কিন্তু কাজ তো হয় না। যতটুকু Speaking হয় of- সেটাও মানে আচ্ছা যতটুকু হয় ওইটা কাজে লাগছে না বলেই তো আপনি নির্বাচনের সময় আবার এসে বলতেছেন যে ওকে আমরা এটা নিয়ে কাজ করবো, রাইট? সো এই শিক্ষা ব্যবস্থা কি চাকরির বাজারের জন্য আসলেই প্রস্তুত, নাকি ইটস জাস্ট আ সার্টিফিকেট? না, আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে এটা নিয়ে। আমরা মনে করি আমাদেরকে টিচাররা যেটা পড়াবে ওইটাই আমাকে আপনি ইন্টারভিউতে ধরবেন। এটা ভুল কথা। টিচার আমাকে থিওরি শেখাচ্ছে। ফর এক্সাম্পল আমাকে মার্কেটিং এ পড়াচ্ছে যে 4P কি। এই 4P ইমপ্লিমেন্টেশনটা যদি আমি নিজের আগ্রহের জায়গা থেকে মার্কেটে গিয়ে কাজ না করে হ্যান্ড টু হ্যান্ড এক্সপিরিয়েন্স না নিয়ে ধরে বসে থাকি যে আমার কোর্সে একটা ফিল্ড ওয়ার্ক হবে তখন আমি শিখবো, তাহলে আমরা পিছিয়েই পড়বো। এটা খুবই স্বাভাবিক। আমি চ্যানেল মার্কেটিং পড়ছি বা স্ট্র্যাটেজিক মার্কেটিং পড়ছি কেন? ইন্টারনেট তো ওপেন সোর্স। আমি একটা কেস স্টাডি পড়তেই পারি, বোঝার চেষ্টা করতেই পারি যে নাইকি কিভাবে একটা ব্র্যান্ড হয়েছে, রাইট? আমাকে যদি আপনি জুতোর কথা বলেন, কেন আমার অ্যাডিডাসের কথা মাথায় আসবে? সো এগুলো না আমরা ব্যক্তিগতভাবে শেখার চেষ্টা করতে পারি। আমিও হয়তো অনেকগুলো করি না, বাট অন দ্য রেকর্ড যেহেতু বলছি হয়তো এরপর থেকে করার আমি চেষ্টা একটু করবো অ্যাড আর কি। করতে চাই এখানে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এখানে পুরাটাই হচ্ছে একাডেমিক লাইন বা লার্নিং বা একাডেমিক ফোকাস। এখানে ইন্টার্নশিপ অপরচুনিটি বা ভাইয়া যেটা বলেন প্র্যাকটিক্যাল লার্নিং এর অপরচুনিটিটা খুব কম থাকে। আমরা দেখি যে টিচাররা আসতেছেন, স্লাইড রিডিং পড়ছেন, চলে যাচ্ছেন। স্লাইড তো আমি নিজেই রিডিং পড়ে নিতে পারি, এটার জন্য তো আমার টিচার দরকার নাই। টিচার আসবেন, আমাকে ওই কেস স্টাডি সম্পর্কে তিনি ডিসকাস করতে পারেন ক্লাসরুমে। কনস্ট্রাকটিভ ক্রিটিক্যাল থিংকিংটা বুঝতে হ্যাঁ, পারে। কনস্ট্রাকটিভ বা ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখা যাচ্ছে আমরা যে বইটা পড়ছি বইয়ের শেষে কিন্তু থাকছে একটা কেস স্টাডি এবং ওখানে লেখা থাকে ক্লাসরুমে ডিসকাস করার জন্য। কয়জন টিচার করে? আমি বলবো না সবাই করে না, এরকমটা না, করেন অনেকে, বাট কয়জন টিচার করে থাকেন? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্লাইড রিডিং বা হচ্ছে মুখস্থ পড়াশোনা বা একাডেমিক লার্নিংটা, যেটা আমরা বাস্তব জীবনে এটার ইমপ্লিমেন্টেশনটা আসলে খুব বেশি পাই না। সো ইন্টার্নশিপ অপরচুনিটি গ্রো করা বা বাস্তবমুখী শিক্ষার যে ব্যাপারটা, আমার মনে হয় এটা যদি গ্রো করা হয় তাহলে আই গেস বাংলাদেশের শিক্ষা বাজারটা চাকরির জন্য আরো বেশি করে প্রস্তুত হবে। আমাদের কর্মক্ষেত্র মোটামুটি একটা মেস হয়ে আছে। এই জায়গাতে আমরা যে ডিসিপ্লিন থেকে পড়ে আসতেছি এইটার ইমপ্লিকেশনসটা সরাসরি নাই। আমাদের হয়তোবা ইঞ্জিনিয়ারিং করে কেউ ওইখান থেকে হচ্ছে অ্যাডমিন ক্যাডার হইতেছে, এইদিকে যারা রাষ্ট্রবিজ্ঞান বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছে, যারা এই বিষয়গুলো জানতেছে, নিও পলিটিক্যাল ভিউ কি, তারপর হচ্ছে কলোনিয়ালাইজেশন কি, হ্যানত্যান, তারা কিন্তু এই জায়গাটাতে ইমপ্লিমেন্ট করার জায়গা স্কোপ পাইতেছে না। একইভাবে আমরা ধরেন যে আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমি ট্যাক্স পড়তেছি, ট্যাক্স 1 ট্যাক্স 2 পড়তেছি, সিএ করলে সেইখানেও ট্যাক্স পড়তেছি, কিন্তু ট্যাক্স ক্যাডার হইতেছে বাইরের অন্য কোনো ডিসিপ্লিনের মানুষ যে হয়তোবা এই লগুলা সম্পর্কে কোনো কিছু জানেই না। তো আমাদের এই স্পেশালাইজেশনটা না থাকার কারণে কমপ্লিট একটা মেস তৈরি হয়ে আছে। আমাদের আসলে ডিরেকশন নাই যে আমরা কই যাব। সব মানুষ সব জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতেছে এন্ড ওইখান থেকে বাউন্স ব্যাক করতেছে। যদি একটা ক্যাটাগরাইজেশন থাকতো যে হ্যাঁ তোমরা এই জায়গাগুলোতে যাও, তোমরা ওই জায়গাগুলোতে যাও, কনফিডেন্স যেমন বাড়তো, মানুষের ক্যাপাবিলিটিটা ইউজফুল হইতো, তার স্কিলটা সে ওই জায়গাতে ইউজ করতে পারতো, পুরো দেশের কালেকটিভলি খুব ভালো হইতো। ওই জায়গাটাতে যদি তারা একটা স্ট্রাকচারাল রিফরমেশনের মাধ্যমে কোনো একটা কিছু করতে পারে, যেই জায়গাতে তারা ডিভাইড করে দিতে পারবে ব্যাপারগুলো, তাহলে আমাদের মনে হয় যে সামনের দিনগুলো অনেক ভালো যাবে। সেক্টর ওয়াইজ স্পেশালাইজেশনের অপরচুনিটিটা ক্রিয়েট করা উচিত। Right. As first voters, do you really believe or do you believe that রাজনীতিবিদরা তরুণদের কথা কি আদৌ কি শুনবে, নাকি ভোটের আগেই কথা বেশি? এইটা আসলে ডিরেক্টলি বলা একটু কঠিন, যেহেতু ফিউচারে হবে। আমরা আশা রাখতে পারি, তবে আশার চাইতে বেশি কিছু এখন আসলে ওই রকম করে করার মতো নাই। সাধারণত দেখা যায় যে খুব একটা শোনে না, খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে রাজনীতিবিদরা ইলেকশনের আগে যেটা বলছে পরবর্তীতে সেটাই শুনছে। দেখা যাচ্ছে পরবর্তীতে ইলেকশনের আগে তিনি এসে খুব ভালোভাবে মিশছেন তার এলাকার মানুষজনের সাথে, পরবর্তীতে তাকে দেখাই যায় না। সো আই গেস তাদের মধ্যে ট্রান্সপারেন্সি অ্যান্ড সঠিক একটা রোডম্যাপ থাকলে, সে যে প্ল্যানটা দিচ্ছে সেটার একটা রোডম্যাপ থাকা উচিত এবং ট্রান্সপারেন্সিটা থাকা উচিত যে সে কী কাজ করেছে, জবাবদিহিটা তার থাকা উচিত। এটা যদি করে তাহলে আই গেস পসিবল। সো আমরা আশাবাদী হতে পারি। এখন শুনে আমার কাছে মনে হয় 5 আগস্টের পরে তাদের কাছে মনে হয়েছে ওদের কথা একটু শোনা উচিত, কিন্তু এই শোনাটার ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হবে
এইটা নিয়ে আসলে আমার একটা প্রশ্নের জায়গা আছে, কারণ এদের কাছে মনে হয় যে আমাদের বয়সী এই ছেলে মেয়েদের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যে অল্প কথায় নাঘামো অধিক কথায় জ্যাঠামো, সো এই আইডিওলজিটা থেকে বের হয়ে যদি মনে হয় যে হ্যাঁ আমরা 10টা কথা শুনতে পারি, কাজে লাগলে ওটা কাজে লাগাতে পারি, দ্যাট ক্যান বি বেটার অপশন। ওকে, অ্যাজ ক্লোজিং, এক কথা যদি ইফ ইউ গাইস হ্যাভ টু সে, তোমাদের ফার্স্ট ভোটের পেছনে সবচেয়ে বড় কারণটা কি? চাকরি, শিক্ষা নাকি অন্য কিছু? আমি বলবো বাংলাদেশের পরিবর্তনটা, এই যে ক্রস কালচার মানে কালচারের একটা পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা হোক সম অধিকারের ভিত্তিতে, সবাই একসাথে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুন্দর শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে আমরা যেন বসবাস করতে পারি, এই রকমের একটা আশা থেকেই আমার ভোটটা দেওয়া এবারে। ওকে, আমি মনে করব শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আমি চাই, সো শিক্ষাক্ষেত্রে পরিবর্তন যেন হয়, এটা একটা কারণ আমার ভোট দেওয়ার পেছনে, এবং সেই সাথে এটা আমার অধিকার, সো অধিকার নিশ্চিত করার ব্যাপারটা। আচ্ছা, মানে আমি প্রথমে যেহেতু বলেছি আমি দিতে চাই না, মনদের ভালো যদি আমাকে বেছে নিতেও হয় তখন আসলে আমি একটা দলের আইডিওলজি থেকে চিন্তা করব। কারণ ফর এক্সাম্পল যে আপনি এক্স পার্টি করেন, আমি যদি আপনাকে ভোট দেই তার মানে আপনার সব আইডিওলজিকে আমি ভোট দিচ্ছি, এইটাকে আমি লিগালাইজ করবো কিনা সেটা আমার কাছে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা। মনদের ভালোকে বেছে নিতে হলে আমার কাছে মনে হয় যে আমাদের পলিটিক্যাল কালচারটার একটা ফিল্টারিং দরকার, যেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি সাধারণ জনগণকে আটকে রেখে বড় ভাইয়ের গাড়িতে প্রোটোকল দিয়ে বের করে দিবেন না। এরকম অনেকগুলো কালচারকে ইমপ্লিমেন্ট করা উচিত, সাধারণ মানুষের মতো থাকা উচিত, সাধারণ মানুষের সাথে থাকা উচিত। বাংলাদেশ ওই পর্যায়ে এখনো যায় নাই যে আপনি এলিটিজমকে প্র্যাকটিস করবেন। এখানে সাধারণ মানুষের কাছে গেলে কথা শুনলে তারা পছন্দ করে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ভিউজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. So that was our episode on employment. Thank you so much for staying with us. To show more support, please leave your comment and like and share the episode.